হৃদি ধীর পায়ে শুভ্রে রেখে যাওয়া ব্যাগটির সামনে গিয়ে দাঁড়ালো। তার হৃৎপিণ্ডটা তখন কিছুটা দ্রুত স্পন্দিত হচ্ছে। ঠিক কী আছে এর ভেতরে? আলতো করে ব্যাগটি খুলতেই তার চোখজোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ব্যাগের ভেতরে পরম মমতায় ভাঁজ করে রাখা একটা গাঢ় সবুজ রঙের শাড়ি, সাথে মানানসই সবুজ রঙের কাচের চুড়ি, সাদা পাথরের চিকন কাচের ঝুমকো আর এক পাতা কালো রঙের ক্লিপ। জিনিসগুলো হাতে তুলে নিতেই হৃদির গলায় যেন ভাষা আটকে গেল। শাড়িটার কোমল কাপড় সে দুহাত ভালো করে পরো করলো, যেন এর প্রতিটি সুতায় বুনেছে মিশে আছে শুভ্রর কোনো না বলা কথা। মনে পড়ে গেল গত রাতে সে কথোপকথন। শুভ্র খুব স্বাভাবিক গলায় জানতে চাইল তার কাছে সবুজ শাড়ি আছে কি না। হৃদির ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে শাড়িটি বুকের কাছে টেনে জড়িয়ে ধরল, যেন শুভ্রের উপস্থিতি উষ্ণতাটুকু সে অনুভব করতে চাইছে। বিকেল গড়িয়ে পড়েছে। সায়রা চৌধুরী নিজ হাতে হৃদিকে শাড়িটা পরিয়ে সাজিয়ে দিলেন। শাড়ি ভাঁজে হৃদির শরীরের গঠন যেন এক নতুন লাবণ্য পেয়েছে। সে নিজের শ্বাসটা নিজেই সম্পন্ন করলো। চুলগুলো বেস্ট করে ছেড়ে দিতেই সে রেশমের ঝর্ণার মতো নেমে এলো একদম হাঁটু পর্যন্ত। এরপর শুভ্রে দেওয়া সেই ঝুমকো আর সবুজ চুড়িগুলো পরে নিল। চুলে ক্লিপ দিয়ে এমনভাবে আটকে নিল যেন কোথাও কোনো চুল এলোমেলো না থাকে। সে চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়ায় সে যখন আয়নার সামনে দাঁড়ালো, সে এক মুহূর্তের জন্য হৃদি নিজের দিকে তাকিয়ে রইল। আয়নার প্রতিফলিত প্রতিচ্ছবি যেন অচেনা। এতটা মায়াবী আর উচ্ছ্বাস হৃদি নিজেকে আগে কখনো দেখেনি। শুভ্র দেওয়া এই উপহার আর তার এই নতুন রূপ যেন আজকের বিকেলটাকে এক বিশেষ অর্থ দিয়ে গেল। হৃদি রুমে নিস্তব্ধতা শুভ্রের অপেক্ষায় বসেছিল। বুকের ভেতরটা কেমন জানি ধুকপুক করেছে। সময় যেন কাটছিলই না। হৃদি রুমের নিস্তব্ধতা শুভ্রের অপেক্ষায় বসেছিল। বুকের ভেতরটা কেমন জানি ধুকপুক করছে। সময় যেন কাটছিলই না। হঠাৎ নিচ থেকে পরিচিত গাড়ির ইঞ্জিনের শব্দ কানে আসতে হৃদি পুরো চমকে গেল। তাড়াহুড়া করে ব্যালকনিতে এসে সে নিচে তাকালো, কিন্তু পরক্ষণে তার চোখের উজ্জ্বলতা কিছুটা স্নান হয়ে গেল। গাড়িটি শুভ্র ঠিকই, কিন্তু চালকের আসনে বসে আছে ঈশান। গাড়ি থেকে নামলো শুভ্রা, অর্থাৎ শুভ্র আসেনি। শুভ্র ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করে সরাসরি হৃদির রুমে চলে গেল। হৃদিকে না পেয়ে সে বারান্দার দিকে এগিয়ে গিয়ে যা দেখলো তাতে থমকে দাঁড়ালো। পরনে সবুজ শাড়ি, খোলা চুল আর সিগ্ধ সাজে হৃদিকে যেন এক অপার্থিক মায়াবী লাগছে। শুভ্রা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, রিভা, তোকে যা লাগছে না বিশ্বাস করবি না, তোকে আর অসাধারণ লাগছে। শুভ্রার প্রশংসা শুনে হৃদির লজ্জায় মাথা নিচু করে ফেলল, তবে তার মন পড়ে আর রইল নিচে। আর চোখে সে বারবার গাড়ির দিকে তাকাচ্ছে। তার চোখ দুটো যেন ব্যাকুল হয়ে একজনকে খুঁজছে। হৃদির এই লুকোচুরির চাহনি শুভ্রা বুঝতে বাকি রইল না। সে মুচকি এসে হৃদির কাঁধে হাত রেখে বলল, থাক, ভাইকে আর খুঁজতে হবে না, চল আমার সাথে। হৃদি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কোথায়? শুভ্রা রহস্যময় হেসে বলল, গেলেই দেখতে পাবে। শুভ্রা আর কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। হৃদিকে টেনে নিয়ে সোজা নিচে নেমে এলো এবং তাদের সাথে গাড়িতে উঠে বসলো। ঈশান ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিল। হৃদিকে দেখে ঈশান চোখ ধাঁধিয়ে গেল। সে গাড়ির লুকিং গ্লাসে হৃদির দিকে তাকিয়ে প্রশংসা করে বলল, বাহ ম্যাম, আজকে তো আপনাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি সামান্য লজ্জা পেলেও নিজেকে সামনে নিল। সে ঈশানের দিকে তাকিয়ে হালকা এসে বলল, ধন্যবাদ, কিন্তু আপনার ম্যামকে। আমি ম্যাম নই, বোন ডাকতে চাইলে ডাকবেন, নয়তো ডাকার দরকার নেই। ঈশান একটা বাঁকা হাসি হাসলো। আয়না হৃদির দিকে একবার তাকিয়ে বলল, ওকে বোনই ডাকবো, এখন রাগ করো না। তবে মনটা একটু খারাপ মনে হচ্ছে, তাই না? হৃদি খানিকটা হকচকিয়ে গিয়ে বলল, এই কথা কেন বললেন? পাশ থেকে শুভ্রা রহস্যময় হেসে উত্তর দিল, কারণটা খুব সহজ, আমার ভাইয়া তো আসেনি, আর সত্যি বলতে ভাইয়া আসবেও না, আর আসলেও আজ তোকে আর খুঁজে পাবে না। দিদি ভুরুকুচকে অবাক হয়ে তাকালো, মানে? শুভ্রা আবার ঝুড়ি থেকে আসল খবরটা বের করলো, মানে এটাই, আমরা সবাই ভাইয়াকে বলছিলাম ট্রিট দিতে, কিন্তু সে কিছুতে রাজি হচ্ছিল না। তারপর জানতে পারলাম ভাইয়া আজ তোকে বিকেলে কোথাও নিয়ে বের হওয়ার জন্য প্ল্যান করছে। ব্যাস, সুযোগ বুঝে আমি আর ঈশান মিলে ভাইয়ার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে ভাইয়া তোদের বাসায় গিয়ে তোকে না পায়।
এই পরিকল্পনার কথা শুনে ঈশানের পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। সে স্টিয়ারিংয়ে হাত রেখে হাসতে হাসতে শেষ। অন্যদিকে রীতি পরিস্থিতি বুঝতে পেরে রীতিমতো ঢোক গিলতে লাগলো। মানে এসব কি বলছিস তোরা? গাড়ি থামা, আমি নামবো। শুভ্রা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, কেন? ভাইকে ছাড়া বুঝি একটা মুহূর্ত ভালো লাগে না? হৃদি গাল ফুলিয়ে অভিমানী তাকিয়ে রইল। তার এই লাজুক অথচ অভিমানী চেহারা দেখে শুভ্রা আরও মজা পেল। হৃদি ফিসফিস করে বলল, বুঝিসই যখন তখন আমাকে এভাবে নিয়ে আসলি কেন? শুভ্রা খিলখিল করে হেসে উঠল। নিয়ে আসলাম এই কারণে, যাতে তোকে না পেয়ে ভাইয়া পাগলের মতো আমাদের খোঁজ আর শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাদের ট্রিট দেয়। হৃদি অবাক হয়ে জানতে চাইল, এতে আমার সাথে সম্পর্ক কি? সামনে থেকে ঈশান গাড়ির গতি সামান্য কমিয়ে আয়নায় চোখ রেখে বলল, সম্পর্কটা অনেক গভীর বোন। বসের একমাত্র দুর্বলতা তো তুমি। তোমাকে চোখের সামনে না পেলে বসের মাথা যে ঠিক থাকবে না সেটা আমরা জানি। আর সেই সুযোগটাই তো বসের কাছ থেকে কাঙ্ক্ষিত ট্রিটটা আদায় করতে চাইছে। হৃদি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলো, কাজটা কি করতেই হবে? শুভ্রা দিনে গলায় উত্তর দিল, হ্যাঁ রে, করতেই হবে। এখন একদম চুপচাপ বসে থাক। শুভ্রা দিনে গলায় উত্তর দিল, হ্যাঁ রে, করতেই হবে। এখন একদম চুপচাপ বসে থাক। হৃদি আর কথা বাড়ালো না। মন খারাপ করে জানালার কাছের মাথা ঠেকিয়ে বাইরে দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েক মিনিট আগেও যে মনটা ফুরফুরে ছিল, মুহূর্তের মধ্যে তা যেন ভারী হয়ে এলো। শুভ্রের সাথে দেখা না হওয়ার অভিমানে তার চোখের কোণায় চিকচিক করে উঠল এক বিন্দু জল। ঈশান লুকিং গ্লাসে হৃদির বিষণ্ণ মুখটা দেখে মুচকি হাসলো আর পেছনের সিটে বসা শুভ্র ঈশানকে উদ্দেশ্য করে একটা লাইক ইশারা করলো। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর গাড়ি এসে থামলো পাহাড়ের পারদেশে। চারদিকে নিস্তব্ধতা, কেবল পাহাড়ের বুক চিরে বয়ে আসা মৃদু বাতাসের শব্দ। তারা তিনজন গাড়ি থেকে নামলো। হৃদি অবাক হয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখলো। তারপর ফ্যাকাশে মুখে শুভ্রাদের দিকে তাকিয়ে বলল, এই পাহাড়ে নির্জন জায়গায় কেন নিয়ে এসেছিস? ঈশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, বুকে দুহাত ভাঁজ করে বলল, বাঁকা হেসে বলো, আমাদের কাজ এখানেই শেষ হৃদি, এখন বাকিটুকু তোমার। চুপচাপ সামনের পথ ধরে হাঁটতে থাকো। সামনে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হৃদি ভুরু কুচকে ইতস্ত গলায় বলো, সারপ্রাইজ মানে? শুভ্র একটু এগিয়ে এসে হৃদির কাঁধে হাত রেখে বলল, মানে করিস কেন? একবার গিয়ে দেখলেই তো পারিস কি সারপ্রাইজ। ঈশান রহস্যময় হাসিতে চোখ টিপে যোগ করলো, এবার চোখটা বন্ধ করো আর নিশ্চিন্তে হেঁটে চলে যাও। হৃদি আর বিরক্তি করলো না। শাড়ি গুছিয়ে আলতো হাতে ধরে সে পাথুরে পথ বেয়ে সামনের দিকে এগিয়ে চলল। সবুজ শাড়ির আঁচল পাহাড়ের হাওয়াতে দুলছে, যেন পাহাড়ের গায়ে এক টুকরো বনলতা হেঁটে যাচ্ছে। শুভ্র ঈশানের পাশে এসে দাঁড়ালো। দুজনে মিলে তাকিয়ে রইল হৃদির চলে যাওয়ার দিকে। শুভ্রা মৃদু স্বরে বলো, ঈশান ভাইয়া, এই মুহূর্তটা আসলে খুব সুন্দর, তাই না? ঈশান আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শান্ত গলায় সে উত্তর দিল, সুন্দর বলে ভুল হবে। এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। তবে এই সৌভাগ্য সবার হয় না। যারা ভালোবাসা পরাজয় মানে না, তাদের জন্য এই সৌভাগ্যটাই হয়। বাতাসটা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। শুভ্র আনমনে ঈশানের দিকে তাকালো। পাহাড়ে ঝড়ো হওয়ায় তার চুল জট পাকিয়ে দিচ্ছে। শুভ্রা হঠাৎ বলে ফেলল, ঈশান ভাইয়া, আমি না কাউকে ভালোবেসে ফেলেছি, শুধু ভালোবাসি না, অসম্ভব ভালোবাসি। ঈশানের হাসি মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো স্থির হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। মনে হলো দম বন্ধ হয়ে আসছে। সে আড়ষ্ট গলায় শুভ্রার দিকে তাকালো। মেয়েটার সামনে পাথরের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে এক মিষ্টি আভা। ঈশান আর কোনো প্রশ্ন করতে পারল না। তার কণ্ঠস্বর শুনে গলার কাছে আটকে গেল। কিছুটা সময় কেটে গেল ভারী নীরবতায়। শুভ্রা ঈশানের নীরবতা দেখে কিছুটা কৌতুক করে বলল, চুপ করে আছেন যে, মন খারাপ? ঈশান নিজেকে সামলে নিল। সে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আরে না, একদমই না, এমনিতে একটু ভাবছিলাম। হঠাৎই শুভ্রা বায়না ধরে বসলো, ঈশান ভাইয়া, এই পরিবেশটা কত সুন্দর, একটা গান শোনাবেন? গাড়িতে গিটার আছে, আমি আসার সময় সেটা নিয়ে এসেছি। ঈশান হাসলো, কিন্তু বিনয়ের সাথে বলল, আমি তো খুব একটা ভালো গান জানি না শুভ্রা। মিথ্যে কথা, আপনি গান পারেন আমি জানি। না, সত্যি বলছি, আমি একদমই পারি না।
ওকে গান গাইতে হবে না বলে সে পাহাড়ের ঢালের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ এক ঝোপের পাশে রঙিন প্রজাপতি দেখে সে থমকে দাঁড়ালো। আলতো করে হাত বাড়াতে প্রজাপতিটা উড়িয়ে এসে তার আঙুলের ডগায় বসলো। শুভ্রার দুই চোখে তখন আনন্দের ঝিলিক। সেই আনন্দের মাঝে হঠাৎ বাতাসের গিটারে টুংটাং সুর ভেসে এলো। সে চমকে পেছনে তাকালো, দেখলো ঈশান গাড়ির সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে পরম মমতায় গিটার বাজাচ্ছে। গিটারের সেই সুরের মূর্ছনায় বাতাসের হিল্লোড় মিশে ঈশানের পুরুষলিয়া মায়াবী কণ্ঠস্বর শুভ্রার কানে আছড়ে পড়ল। হৃদি পাহাড়ে বিতীর্ণ সেই মাঠের দিকে পা রাখলো। ঠিক মাঝখানে পৌঁছেতেই তার প্রতিটি পদক্ষেপ যেন জমে গেল। সামনে শুভ্রা দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিঠটা হৃদির দিকে। সে আপন মনে আকাশে ঘুরে উড়াচ্ছে। শুভ্রর আজকের এই রূপ আগে কখনো দেখেনি হৃদি। সাদা ধবধবে শার্ট ফিটিং, কালো প্যান্ট আর পায়ে সাদা স্কার্ফস, মাথায় একটা স্টাইলিশ ব্যান্ডালা জড়ানো, যার জন্য তাকে ঠিক 18-19 বছরের একটা টকবগে তরুণ যুগ প্রেমিকের মতো লাগছে। হৃদির মনের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ভাষা হারিয়ে সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের জড়তা কাটিয়ে হৃদি ধীরে ধীরে এগিয়ে গেল। নিচু গলায় ডাকলো, শুভ্র ভাই। শুভ্র ঘুড়ির সুদা টান দিয়ে পেছনে ফিরে তাকালো। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে হালকা গলায় বলল, বলো। হৃদি শুভ্র ঠিক পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে তখনও ঘোর কাটেনি। শুভ্রর হাতের ঘড়ির নাটাইটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি ঘুড়ি উড়ান? জানতাম না তো। শুভ্র এক ভুরু নাচিয়ে বাঁকা হাসলো। শান্ত স্বরে বলল, শুধু কি ঘুড়ি উড়াতে দেখলি, আর কিছু দেখিস নাই? রীতি চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। কোথাও বিশেষ কিছু চোখে পড়ল না। সে কনফিডেন্স হয়ে বলল, মানে আর কি দেখব? শুভ্র মেজাজটা যেন এক নিমিষে খিসকে গেল। সে দাঁত চেপে বের করে উঠল, শালিকানি। হৃদি একটু বুক ফুলিয়ে বলল, আমি কি দেখি নাই, বরং আপনি তো কিছু দেখেন নাই। শুভ্র অবাক হয়ে ভুরুন কুঁচকে তাকালো। আমি কি দেখব? কি দেখার কথা বলছিস? হৃদি অবলীলায় বলল, যা দেখার কথা তা কি আপনি এতক্ষণে দেখেছেন? কি দেখ? শুভ্র কথাটি শেষ করতে পারল না। তার দৃষ্টি মুহূর্তের মধ্যে হৃদির উপরে পড়ল। গাঢ় সবুজ শাড়ি, হাতে কাচের চুড়ি, মৃদু শব্দ করে খোলা চুলের মায়াবী ঝর্ণা। হৃদিকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো অপার্থিব পরী। শুভ্র তার হাতের ঘড়ি নাটাইটা একপাশে ফেলে দিয়ে হৃদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। সে জানত হৃদিকে সবুজ রঙের সুন্দর মানায়, কিন্তু আজকের এই রূপকল্প যে এতটা মোহময় হবে তা তার কল্পনারও বাইরে ছিল। শুভ্রের তীব্র এবং গভীর চাহনি হৃদির বেশ লজ্জা পেয়ে গেল। সে আড়ষ্যটা কাটাতে হালকা গলায় কেসে উঠল। শুভ্র তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল, জান একটু দেখ না। হৃদি ভাবাচাকা খেয়ে বলল, আজব, কি দেখবো আমি? শুভ্র মাথা চুলকে হাসলো, আমার মাথা দেখবি? হৃদির সাথে সাথে শুভ্র মাথার দিকে তাকালো। দেখলাম এখন। শুভ্র এবার কিছুটা অস্থির হয়ে বলল, প্লিজ জান একটু ভালো করে দেখ, আশেপাশে ভালো করে খেয়াল কর। হৃদি চারোদিকে তাকালো। চারোপাশ জুড়ে পাহাড়ের সবুজ গাছপালা, দূরে পাখির ডানা ঝাপটানোর শব্দ আর দিগন্ত জোড়া খোলা আকাশ। সে হতাশ গলায় বলল, কই, এখানে তো শুধু প্রকৃতি ছাড়া আর কিছুই দেখছি না। শুভ্রের মুখটা অসহায় হয়ে এলো, যেন সে কোনো একটা বিশেষ মুহূর্তে অপেক্ষায় ছিল যা হৃদি ধরতে পারছে না। সে বলল, আমার দিকে তাকা। হৃদি শুভ্র চোখের দিকে তাকাতেই সে ঘড়ির দিকে চোখের ইশারা করলো। হৃদি সেই ইশারায় ঘড়ির সুতোর দিকে তাকাতে তার মুখটা বিস্ময়ে হা হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল, যেন হৃৎপিণ্ডের ছন্দ এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘড়ির গায়ে উজ্জ্বল রঙে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা, আই লাভ ইউ হৃদি। হৃদি খুশিতে আটখানা হয়ে শুভ্রের দিকে তাকাতেই তার হাসিটা মুহূর্তে মিলে গেল। তার পাশে শুভ্র নেই। হৃদি দিক তাকালো, লোকটা গেল কোথায়? তার ভাবনা যা ছিলে পাহাড়ের চূড়া থেকে বেশি এলো শুভ্র গম্ভীর অথচ আবেগমাখা কণ্ঠস্বর, ও হৃদি এদিকে তাকা। হৃদির চমকে মাথা তুলে উপরের দিকে তাকাতেই তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। শুভ্র দাঁড়িয়ে আছে পাহাড়ের একদম শেষ সীমানার খাঁজে, যেখানে এক পা ফসকালি গভীর খাত। হৃদি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, আপনি ওখানে কেন? নেমে আসুন।
পরে যাবেন তো? শুভ্র উপর থেকে অদ্ভুত শান্ত গলায় বলল। পরে মরে গেলে কোনো আফসোস নেই রিদি। প্রকৃতির বিশালতার মাঝে নিজের ভালোবাসাকে সমর্পণ করতে গিয়ে যদি জীবনটা ঝরেই যায়, তবে আমি হব ইতিহাসের প্রথম ভালোবাসার শহীদ। রিদি ভুরু কুঁচকে অস্থির হয়ে বলল, মানে এসব কি পাগলামি করছেন? নেমে আসুন প্লিজ, আমার খুব ভয় করছে। শুভ্র কোনো উত্তর দিল না। সে পাহাড়ের চূড়ায় দুহাত পাখির ডানার মতো প্রসারিত করে দিল। চোখ দুটো শক্ত করে বুকে বুক একরাশ হিমেল হাওয়া টেনে নিল সে। তারপর আকাশ পাতাল কাঁপিয়ে এক অবিরাম সুরের মতো করে বলতে শুরু করলো। হে বিশাল পাহাড়, হে নিস্তব্ধ ঝোপঝাড়, হে বহমান নদী আর দূর আকাশ, তোমরা কি আজ আমার কথা শুনতে পাচ্ছ? মানুষ তো দামি উপহার আর চাকচিকের মোড়কে ভালোবাসা জাহির করে, কিন্তু আমি আজ তোমাকে বিশালতার সাক্ষী রেখে আমার মনের কথা বলবো। আমি আমি সাইপাই শুভ্র চৌধুরী এই প্রকৃতির ঝুলাকণাকে সাক্ষী রেখে আমার ভালোবাসার ঘোষণা দিচ্ছে। শুভ্র এবার বুকের ভেতর থেকে জমানো সবটুকু আবেগ উগড়ে দিয়ে মাটির গভীরে যেন কাঁপন ধরিয়ে চিৎকার করে উঠল, আই লাভ ইউ রিদি, আই লাভ ইউ সো মাচ। পাহাড়ে প্রতিদিনই হয়ে তার সেই ডাক বারবার আসে পড়তে লাগলো উত্তেকায়। সে আবার চিৎকার করে উঠল, ভালোবাসি রিদি, অনেক অনেক বেশি ভালোবাসি। তুই ছাড়া আমার অস্থির একটা মরুভূমির মতো। কখন আমাকে ছেড়ে যাস না রিদি, তোকে ছাড়া এই শুভ্র পৃথিবীটা মুহূর্তেই ধুলে মিশে যাবে। তুই আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার প্রতিটি। আমি তোকে ভালোবাসি কথাটি খুব ছোট, কিন্তু আমি তোকে ছাড়া বেঁচে থাকার বড় কঠিন। এই সত্যটা এর চেয়েও অনেক বড়। তুই আমার রক্তে মিশে আসিস, আমার প্রতিটি চিন্তায় তোর দখল। তুই হারিয়ে গেলে আমি নিজেকে খুঁজে পাবো না রিদি। তুই আমার হারানোর পথ, তুই আমার পাওয়ার শেষ গন্তব্য। তুই না থাকলে আমি হয়তো থাকবো, কিন্তু সেই থাকা আর বেঁচে থাকা দুটোর মাঝে তখন যোজন যোজন দূরত্ব থাকবে। শুভ্র সেই আত্মনাথ আর ভালোবাসার তীব্রতা পাহাড়ের গায়ে যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করলো। হৃদি খুশিতে মুখ চেপে ধরে কেঁদে দিল। তার কান্নার শব্দ যেন এক নিস্তব্ধ পাহাড়ের প্রতিটি পাথর আর ঝর্ণা শুনতে পাচ্ছে। কান্নার প্রতিটি ধ্বনিতে মিশে ছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর গভীর ভালো লাগা। পাহাড়ের চূড়া থেকে হৃদির এই কান্না শুনে শুভ্রের হৃৎপিণ্ড যেন কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পাহাড়ের ঢাল বেয়ে ঝড়ের গতিতে নিচে নেমে এলো। হৃদির সামনে এসে দাঁড়াতেই শুভ্র দেখল মেয়েটা দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। সে দ্রুত এগিয়ে গিয়ে হৃদির কাঁধ দুটো শক্ত করে ধরে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে হৃদি, কাঁদছিস কেন? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? কোনোভাবে কি আঘাত পেয়েছিস? হৃদি কোনো উত্তর দিল না। সে তার মুখ থেকে হাত সরিয়ে নিল, কিন্তু কান্না থামার বদলে যেন আরও বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে এলো। হৃদি তার সরু হাত দুটো মুষ্টিবদ্ধ করে শুভ্র প্রশস্ত বুকে দুমদাম কিল ঘুষে বসাতে লাগলো, যেন এই ঘুষিগুলো কেবল আঘাত নয়, শুভ্রের উপর জমে থাকা সব অভিমান আর দীর্ঘদিনের না বলা কথার বহিঃপ্রকাশ। দীর্ঘদিনের না বলা কথার বহিঃপ্রকাশে শুভ্র কোনো বাধা দিল না। সে এক জায়গায় পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে হৃদির এই রাগটা আসলে তার প্রতি চরম ভালোবাসার এক অন্যরকম প্রকাশ। কয়েকটা ঘুষি মারার পর হৃদির হাতগুলো নিস্তেজ হয়ে এলো। সে হঠাৎ শুভ্র শার্টের কলার আঁকড়ে ধরল এবং ঝাপটা মেরে তাকে জড়িয়ে ধরে শুভ্র বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। তার কান্নার শব্দ এখন আগের চেয়ে বেশি তীব্র। শুভ্র দু হাতে হৃদির পিঠটা জড়িয়ে ধরল, যেন হৃদিকে তার শরীরের ভেতরে বিলীন করে নিতে চাইছে। হৃদির চোখের জলে শুভ্র সাদা শার্টটা ভিজে যাচ্ছে, কিন্তু তাতে শুভ্র কোনো ভ্রুক্ষেপই নেই। সে শুধু ওর মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কাঁদ, তুই কাঁদ, যত মন চায় কাঁদ। আমি তো জানি এই জলগুলো কেবল কষ্টের নয়, এগুলো তো আমার প্রতি তোর ভালোবাসারই অন্য নাম। কাঁদতে কাঁদতে শুভ্র বুকে মুখ গুজতে অস্পষ্ট স্বরে বলল, আপনি খুব খারাপ, খালি কষ্ট দেন আমায়। এমন কেউ করে? যদি ওখান থেকে পড়ে যেতেন, জানেন কত ভয় করছিল আমার। বুকের ভেতরটা কেমন যেন হয়ে গিয়েছিল। শুভ্র হৃদের দু কাঁধ ধরে একটু আগলা করে ওর চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক অমালিন আনন্দ। শুভ্র মৃদু হেসে বলল, আরে পাগলি, ভয় থেকেই তো জয়ের শুরু। আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ এতদিনে আমি আমার বুকের ভিতরে জমিয়ে রাখা সবচেয়ে
প্রিয় কথাটা, সবচেয়ে বড় আবেগটা তোকে বলে দিয়েছি। মনে হচ্ছে আমার বুক থেকে একটা পাহাড় সম ভারী পাথর নেমে গেছে, যেটা আমি এতদিন খুব গোপনে চেপে রেখেছিলাম। আজ আমি সত্যিই খুব খুশি। কথাগুলো বলে শুভ্র খুব যত্নে হৃদির চিবুকের মুখটা সোজা করলো। নিজের হাতের আঙ্গুল দিয়ে হৃদির চোখে জল মুছতে মুছতে সে বলল, সারা জীবন তো কেবল গম্ভীর হয়ে কাটিয়ে দিলাম, আজ না হয় একটু অন্যরকম হই। আজ আমি তোর প্রেমিক শুভ্র হয়ে গেলাম। আমি তোকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবো, শুধু পাহাড় নয়, এই শহরের প্রতিটি গলিকে আমি আজ জানিয়ে দেব আমি আমার প্রাণের ভালোবাসাকে খুঁজে পেয়েছি, নিজের করে পেয়েছি। শুভ্র হৃদির হাত ধরে পাহাড় থেকে নেমে এলো। নিচে নামতেই দেখলো শুভ্রা ঈশান দাঁড়িয়ে অপেক্ষায় আছে। হৃদিকে দেখে শুভ্রা মৃদু গলায় বলল, কি সারপ্রাইজটা কেমন লাগলো? হৃদি খানিকটা অভিমানী সুরে বলল, তোরা তখন গাড়িতে মিথ্যে কথা বলছিলি কেন? শুভ্রা খিলখিল করে হেসে উঠল, আরে পাগলি, ওটা তো মজা ছিল, তোকে একটু ঘাবড়ে দেওয়ার জন্যই তো এই পরিকল্পনাটা। হৃদি আর কথা বাড়ালো না। তারা চারজন মিলে আবার গাড়িতে উঠে বসলো। শুভ্রা আর হৃদি পেছনের সিটে বসলো আর ঈশান ও শুভ্রা বসলো সামনে। কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ি একটা নির্জন অথচ সুন্দর জায়গায় এসে থামলো। ততক্ষণে আকাশ জুড়ে সন্ধ্যার বিষণ্ণ রং ছড়িয়ে পড়েছে। ঈশান গাড়ি থেকে নেমে শুভ্র ও হৃদিকে নামিয়ে দিয়ে শুভ্রাকে নিয়ে আবার তাদের গন্তব্যে চলে গেল। হঠাৎ শুভ্র নিজের পকেট থেকে একটা কালো রুমাল বের করলো। হৃদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র তার চোখ দুটো বেঁধে দিল। হৃদি অবাক হয়ে বলল, আরে চোখ বাঁধলেন কেন? শুভ্র হৃদির কানের কাছে মুখটা নামিয়ে এলো। তার উষ্ণ নিঃশ্বাস হৃদির গলার কাছে এসে লাগলো। শুভ্র নিচু অথচ রহস্যময় স্বরে বলল, কারণ এখন তোকে আমি মেরে ফেলবো, রাস্তার ঠিক শেষ সীমান্তে নিয়ে গিয়ে ফেলবো তোকে। এখন চুপচাপ আমার সাথে চল। হৃদি আত্মবিশ্বাসের সাথে শুভ্রার হাত শক্ত করে ধরে বলল, ওকে নিয়ে চলুন, আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যাব। শুভ্র কোনো কথা বলল না, কেবল হৃদির হাতটা নিজের হাতের মুঠায় আরও একটু শক্ত করে নিল। তার হাতের উষ্ণতা হৃদির শির দ্বারা বেয়ে এক অদ্ভুত প্রশান্তি ছাড়িয়ে দিল। দৃঢ় পায়ে শুভ্র হৃদিকে কোথাও একটা নিয়ে গেল। জায়গাটা ভীষণ নীরব, কিন্তু বাতাসের ভাঁজে ভাঁজে মিশে আছে বেলি আর রজনীগন্ধার এক মায়াবী সুবাস। পুরো আলতো করে হৃদির চোখে কালো রুমালটা খুলে দিল। চোখ খুলতেই হৃদি স্তব্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, যেন কোনো গভীরতার শূন্যতা। কবরের মতো নিস্তব্ধতায় হৃদি নিজের স্পন্দন শুনতে পাচ্ছে। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এইটা কোথায়? এমন অন্ধকার কেন এখানে? কিন্তু শুভ্র কোনো আওয়াজ পাওয়া গেল না। হৃদি ভয়ে আবেশে দ্রুত পাশে হাত বাড়িয়ে দেখল, এখানে শুভ্র নেই। লোকটা হুট করে গেল কোথায়? হৃদির কণ্ঠস্বর তখন ভয়ে কাঁপছে। শুভ্র ভাইয়া, আপনি কোথায় আপনি? প্লিজ, আমার খুব ভয় করছে, আমাকে এখান থেকে নিয়ে চলুন। যখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের দুহাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরেছিল, ঠিক তখনই হুট করে সব অন্ধকার ছিঁড়ে রাজকীয় ঝাড়বাতির আলো জ্বলে উঠল। আর সাথে সাথে ওপর থেকে ঝিরিঝিরি করে বৃষ্টির মতো নামতে লাগলো হাজারো রক্তিম গোলাপের পাপড়ি। সেই আলো ঝলকানিতে হৃদি অবাক হয়ে সামনে তাকাতে দেখলো, ঠিক তার সামনে হাঁটু গেড়ে বসে আছে শুভ্র। পরনে সেই সাদা শার্ট আর ব্যান্ডোলায় তাকে এখন আরও বলিউড সিনেমার নায়কের চেয়ে বেশি মায়াবী লাগছে। শুভ্র ধীরে ধীরে তার পকেট থেকে মখমলের ছোট্ট বাক্সটা বের করলো। হৃদির ঠিক সামনে বাক্সটা ধরে সাবধানে সেটি ঢাকনা খুলতে খুলতেই ভেতর থেকে হীরের আংটি আলো প্রতিফলিত ঝিকিমিকি করে উঠল। হৃদির চোখের দিকে তাকিয়ে শুভ্র তার বলিষ্ঠ অথচ কম্পিত কণ্ঠে বলল, আবেগমাখা গলায় বলো, উইল ম্যারি মি হৃদি? হৃদি অবাক হয়ে চারপাশটা দেখলো। সব কিছু সাজসজ্জা আর চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, যাদের প্রত্যেকের হাতে একটি লাল রঙের লাভ বেলুন, আর সেই বেলুনের গায়ে সোনালি অক্ষরে লেখা লাভ ইউ হৃদি। এবং উপরে সেই রোবটের মধ্যে পাপড়ি ঝরা দৃশ্য দেখে হৃদি বুঝতে পারলো বাকি রইল না যে একটি নাম। আর এত আয়োজন সব শুভ্রই করেছে। হৃদির মনে হলো সে কোনো রূপকথা গল্পের ভেতরে ঢুকে পড়েছে। এত সুন্দর একটা দিন তার জীবনে আসবে তা সে বিশ্বাসই করতে পারছে না। সেই দু চোখ ভরে শুভ্রকে দেখলো, সেই মানুষটা যার জন্য সে আজ নিঃস্ব হতেও রাজি। হৃদি এক মুহূর্ত সময় নষ্ট না করে সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে হাসতে হাসতে তার ডান হাতটি শুভ্রর দিকে বাড়িয়ে দিয়ে দিনে অথচ মিষ্টি কণ্ঠে বলল, ইয়েস অফকোর্স আই উইল মেরি ইউ।
শুভ্র চোখে তখন চিকচিক করছে অশ্রুসিক্ত। সে পরম মমতায় হৃদির আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল। চারপাশের মানুষজন তখন উচ্ছ্বাসে ফেটে পড়ল, করতালি আর খুশির চিৎকারে। পুরো ক্লাব যেন কেঁপে উঠল। হৃদির আঙ্গুলে হীরের আংটিটা তখন আগুনের মতো জ্বলজ্বল করছে, আর হৃদির চোখের জল আনন্দধারায় গড়িয়ে পড়ছে শুভ্রের হাতের ওপর। শুভ্র উঠে দাঁড়িয়ে হৃদিকে নিজের বুকে টেনে নিল, যেন সমস্ত পৃথিবীর সুখ আজ ওই দুজোড়া হৃদয়ের মিলনে এসে থমকে দাঁড়িয়েছে। স্টেজের মাইক্রোফোন হাতে নিয়ে এক তরুণী হাসি মুখে বলল, হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই জানেন আজ আমাদের ক্লাবে দুটি হৃদয় এক সূত্রে বাঁধা পড়েছে। সাইফান শুভ্র চৌধুরী এবং তার হবু স্ত্রী তাসনিম হৃদি। এই সুন্দর জুটিকে আমরা সবাই আগামী দিনের জন্য অনেক অনেক কামনা জানাই। তাদের জীবন ভালোবাসা, হাসি আর সুখে পরিপূর্ণ হোক। কথা শেষ হতে পুরো হলরুম জুড়ে বজ্রধ্বনির মতো হাততালি বেজে উঠল। চারদিকে উচ্ছ্বাস যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। মেয়েটি একটু অপেক্ষা করে আবার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, তবে আমি চাই আজকের এই উদযাপন আরও একটু বিষয়ে হয়ে উঠুক। তাই আমি অনুরোধ করছি সাইফান শুভ্র চৌধুরীকে আর হবু স্ত্রীর জন্য একটি গান গেয়ে আমাদের শোনানোর জন্য। দেখি আমাদের এই সুন্দর জুটি আজ স্টেজ কাঁপিয়ে দিতে পারে কি না। আবারও চারপাশের হাততালির ঝড় উঠল। কেউ শীষ দিল, কেউ উল্লাসে চিৎকার করে উঠল। পুরো পরিবেশটা যেন আনন্দে আর উত্তেজনা টগবগ করে ফুটতে লাগলো। হৃদির বুকের ভিতর তখন এক অদ্ভুত অনুভূতির ঢেউ বয়ে যাচ্ছে। এত মানুষের সামনে এত শুভকামনার মাঝে দাঁড়িয়ে থাকতেও তার কেমন যেন অবিশ্বাস্য লাগছিল। আনন্দ তার হৃৎপিণ্ড যেন স্পন্দিত হচ্ছে। ঠোঁটের কোণে অজান্তে এক টুকরো হাসি লেগে আছে। মনে হচ্ছিল এই মুহূর্তে যেন তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো একটি। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশের সব আলো নিভে গেল। এক নিমিষে পুরো হলরুম অন্ধকারে ডুবে গেল। হৃদি বিস্মিত হয়ে চারপাশ তাকালো। কিছুক্ষণ আগেও যেখানে হাততালি, হাসি আর উল্লাসের শব্দে পরিবেশ মুখর ছিল, সেখানে হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। অন্ধকারে দাঁড়িয়ে তার মনে হলো চারপাশে সব কিছু যেন মুহূর্তে যেন থেমে গেছে। সে বিভ্রান্ত চোখে চারদিক তাকাতে লাগলো, বুঝতে চেষ্টা করলো হঠাৎ কী ঘটলো। ঠিক তখনই স্টেজের উপর হালকা আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে ভেসে এলো গিটারের সুর, তার সঙ্গে মিলেমিশে বেজে উঠল মুগ্ধকর এক মিউজিক। হৃদি বিস্মিত চোখে স্টেজের দিকে তাকালো, আর পরের মুহূর্তে তার হৃদস্পন্দন যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইল। স্টেজের মাঝখানে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে শুভ্র। তার হাতে গিটার, আঙুলগুলো দক্ষতার সঙ্গে তা ছুঁয়ে সুর তুলছে। উপর থেকে নেমে আসা লাল এলইডি আলোর আভা তার অবয়বটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মাথার ব্যথায় ব্যান্ডরা পড়েছে। সাদা শার্ট, দূর থেকে তাকে কোনো সাধারণ মানুষ নয়, বড় কোনো মঞ্চ কাঁপানো রকস্টার কিংবা সিনেমার নায়কের মতো লাগছে। তাকে দেখে দর্শকের মাঝে উন্মাদনায় ছড়িয়ে পড়ল। চারদিক থেকে শীষ, হাততালি আর চিৎকারের শব্দ উঠতে লাগলো। ঠিক তখনই হলরুমের সমস্ত আলো জ্বলে উঠল। পুরো পরিবেশ যেন প্রাণ ফিরে পেল। হৃদি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল স্টেজের দিকে। চোখ সরানোর ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে সে। শুভ্র গিটারের তারে আঙ্গুল বুলাতে বুলাতে সুর তুলল, তারপর গভীর আবেগে গেয়ে উঠল। মন, তার কণ্ঠ, তার উপস্থিতি, তার আত্মবিশ্বাস সব মিলিয়ে পুরো স্টেজ যেন তার দখলে চলে গেল। দর্শকরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, আর হৃদি নিচে দাঁড়িয়ে অবিশ্বাসের চোখে দেখছে সেই মানুষটাকে যাকে সে ভালোবাসে। হঠাৎ শুভ্রর দৃষ্টি এসে থামলো হৃদির ওপর। এক মুহূর্তের জন্য যেন চারপাশ শত শত মানুষের হারিয়ে গেল। গিটার বাজাতে বাজাতে সে সরাসরি হৃদির দিকে তাকিয়ে বেসামাল কণ্ঠে নেশাতুল চোখে তাকিয়ে গেয়ে উঠল। হৃদির মনে হলো তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুকটা এত দ্রুত ওঠানামা করছে যে ঠিকমতো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চারপাশের শব্দ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। কানে শুধু শুভ্র কণ্ঠস্বরই বাজছে। শুভ্র পুরো স্টেজ জুড়ে ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছিল। তারপর আচমকা চোখ বন্ধ করে দীর্ঘ এক সুরই টানলো। এতটা আবেগঘন আর নেশামাখা ছিল যে দর্শকের ভেতর থেকে কয়েকজন উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। পুরো হলরুম আবারও করতালি আর উল্লাসে ফেটে পড়ল। শুভ্র ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি আবার এসে থামল হৃদির ওপর। তারপর গভীর অনুভূতি ভরা কণ্ঠে গেয়ে উঠল,
কেটে গেছে কিছুদিন। দূর আকাশের নিচে দাঁড়িয়ে থাকা লন্ডন শহরটা আজও নিজের চিরচেনা ব্যস্ততায় মগ্ন। সারি সারি সুউচ্চ ভবন, ঝকঝকে কাছের মোড়া আধুনিক স্থাপনা আর শতবর্ষের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলো যেন একই শহরে অতীত আর বর্তমানে এক অপূর্ব মেঘমন্ডল তৈরি করেছে। প্রশস্ত রাস্তাগুলো অবিরাম ছুটে চলছে গাড়ির সারি। লাল রঙের ডাবল ডেকার বাসগুলো শহরের ব্যস্ততার মাঝে আলাদা সৌন্দর্য যোগ করেছে। দূরে টেমস নদীর শান্ত জলরাশি নাগরিক কোলাহলের মাঝেও এক টুকরো প্রশান্তির ছোঁয়া এনে দেয়। সন্ধ্যা নামলে হাজারো রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শহর, যেন নক্ষত্রগুলো আকাশ ছেয়ে নেমে এসেছে লন্ডনের বুকে। পৃথিবীর অন্যতম আধুনিক ও প্রাণচঞ্চল এই শহরটিতে প্রতিটি মুহূর্তে নতুন গল্পের জন্ম দেয়। লন্ডনের অভিজাত এক এলাকায় বহুতল ভবনের সর্বোচ্চ তলায় বিশাল অফিস রুমটির তখন অদ্ভুত এক নিস্তব্ধতায় বিরাজ করেছে। কাছের দেওয়ালের ওপারে রাতের লন্ডন আলো ঝলমল করছে, কিন্তু সেই সৌন্দর্য এক বিন্দু যেন ছুঁতে পারছে না রুমের ভেতরে বসে থাকা মানুষটিকে। চেয়ারে হেলান দিয়ে মাথা পেছনে ঠেকে বসে আছে এক সুদর্শন পুরুষ। তার দুই আঙ্গুলের ফাঁকে ধরা জ্বলন্ত সিগারেট থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠছে, বাতাসে মিলিয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ, মাঝে মাঝে সে গভীর টান দিছে সিগারেটে। চোখের নিচে স্পষ্ট কালচে দাগ, মুখে ক্লান্তির ছাপ। তাকে দেখলেই মনে হয় বহুদিন ধরে ঠিকমতো ঘুম তার চোখে ধরা দেয়নি, যেন কোনো অদৃশ্য যন্ত্রণা প্রতিদিন একটু একটু করে তাকে নিঃশেষ করে দিচ্ছে। তখনই দরজাটা ধীরে খুলে ভেতরে প্রবেশ করে একজন। কয়েক পা এগিয়ে এসে সে সম্মানের সঙ্গে পুরুষটির সামনে দাঁড়িয়ে বলল, বাংলাদেশ থেকে বড় সাহেব কল দিয়েছেন, আপনাকে দেশে ফিরতে বলেছেন। কথাটি শুনে পুরুষটির মুখে কোনো পরিবর্তন হলো না, চোখও খুলল না। সে শুধু হাতের ইশারা করে চলে যাওয়ার জন্য। লোকটি আর কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে গেল। রুমে আবারও নেমে এলো নীরবতা। কয়েক মুহূর্ত পর পুরুষটি ধীরে ধীরে চোখ খুলল, তারপর হাত বাড়িয়ে টেবিলের উপর রাখা ফোনটা তুলে নিল। স্ক্রিনে একই নাম্বার থেকে 6টি মিস কল ভেসে উঠেছে। শান্ত কলগুলো কার? ইচ্ছে করে ধরেনি, কথা বলার মতো মানসিক অবস্থায় সে ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে নাম্বারটিতে কল ব্যাক করলো। 2বার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হলো। বেশি এলো এক বয়স্ক পুরুষের গম্ভীর কণ্ঠ। এখন দেশে আয়, রাস্তা ক্লিয়ার, তোর কেসটা আমি সলভ করে ফেলছি। পুরুষটি ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। আর ইউ শিওর? ওপাশ থেকে দীর্ঘকণ্ঠে উত্তর এলো, হ্যাঁ। নির্বাণ, ফিরে আয়। শুভ্রের বিয়ে, ওদের সুখ আমার সহ্য হচ্ছে না। এক মুহূর্তে নির্বাণের ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে এলো। মনে হলো কেউ যেন হঠাৎ করে বহুদিনের চাপা ক্ষতটাকে আবার ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে। তার ঠোঁট নড়ল, মাত্র দুটি শব্দ উচ্চারিত হলো, রিদি। ওপাশ থেকে নাইম খান শান্ত গলায় বললেন, তার ফুফাতো বোনের সঙ্গে। বুকের গভীরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা পুরনো ব্যথাটি আবারও মাথা তুলে দাঁড়ালো। কিন্তু নির্বাণ চিৎকার করলো না, ভাঙলো না, কোনো আত্মনাদ বের করলো না। তার মুখ দিয়ে শুধু কয়েক সেকেন্ডে চুপ করে থেকে জানানোর ওপারে ছাড়িয়ে থাকা আলো ছলছল জ্বরটা দিকে তাকিয়ে রইল। তারপর সম্পূর্ণ শান্ত কণ্ঠে বলল, আমি আসছি। কলটা কেটে যেতেই রুমটা যেন আরও নীরব হয়ে গেল। কবরের মতো এক গা ছমছমে নিস্তব্ধতা গ্লাস করল পুরো ঘরকে। নির্বাণ চারি মাথাটা পুনরায় হেলিয়ে দিল। তীব্র মানসিক ক্লান্তি অজান্তে চোখ জোড়া বন্ধ হয়ে এলো তার। বুকটা তখনও কামারের হাঁপাড়ির মতো দ্রুত ওঠানামা করছে। মুখ দিয়ে বের হচ্ছে দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস। বন্ধ চোখের পাতায় স্মৃতির অন্ধকারের পর্দায় হুট করে ভেসে উঠল এক অষ্টদশীর মায়াবী মুখ। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যেতে সে অবশ গলায় অজান্তে গুনগুন করে গেয়ে উঠল। গানটা শেষ হতে চাবুক খাওয়া পশুর মতো হঠাৎ চোখ খুলল সে। সেই শান্ত চোখ জোড়া মুহূর্তে চরম প্রতিহিংসায় আগুনের মতো জ্বলে উঠল। এতক্ষণের তপ্ত নিঃশ্বাসগুলো এখন আর কেবল ক্লান্তি জানান দিচ্ছে না, তাকে দেখাচ্ছে খাঁচায় বন্দি কোনো হিংস্র জানোয়ারের মতো। সে ভয়াবহ আক্রোশ আর ধরে রাখতে পারল না নির্বাণ। বাঘের মতো লাফিয়ে উঠে সামনে থাকা থাই গ্লাসের সজোরে ঘুষি মারল। কান ফাটানো শব্দে গ্লাসের কাছ ফেটে চারদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ধারালো কাছে কিছু টুকরো চামড়া কেটে মাংসের ভেতরে ঢুকে গেল। গভীর হিংস্রতায় হাত থেকে টপটপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। কিন্তু সেই শারীরিক যন্ত্রণা ছোঁয়ার মতো মানসিক অবস্থা এখন আর তার নেই। যেদিন সম্পূর্ণ খেয়ালহীন হয়ে সে সামনের কাছের টেবিলটায় দু হাতে খামচে ধরে এক পঁচিশে কাত্তনাদ করে উঠল, হাক দিস বিসাইড কল্ড লাভ।
চিৎকারটা শেষ হতে পুরো টেবিলটা শূন্যে তুলে আছাড় মারল সে। মুহূর্তে টেবিলটা শক্ত মেঝেতে আছাড় খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। পুরো রুমটা এখন ভাঙা কাচের এক একটা ধারালো মৃত্যু ফাঁদে পরিণত হলো। ইভান দেওয়ালে রক্তটা হাড়টা চেপে ধরে দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, শুভ্র, আই অ্যাম কামিং। হেসে নে, আনন্দে করে নে, কারণ যত হাসি তত কান্না। কষ্ট আসলে কী জিনিস এবার তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। চৌধুরী বাড়ির আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মানুষের হাসাহাসি আর কোলাহলে পুরো চৌধুরী বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। শুভ্র আর হৃদির গায়ে হলুদ। সকাল থেকে পুরো বাড়িটা একদম নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে। এমনকি বাইরের রাস্তাঘাটও ঝলমলে মরিচবাতি দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে। আসবে কাল, তবে সবচেয়ে কাছের মেহমানগুলো ইতিমধ্যে হাজির। ঠিক সন্ধ্যার সময় তুর্য আর রিফাত তাদের বাবা মাকে নিয়ে এসে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যে সবাই হৃদিদের বাড়িতে হলুদ নিয়ে রওনা হবে। শুভ্রা, পাখি, মিহি আর তার ফ্রেন্ড চারদিক নিয়ে পার্লারে গিয়েছে সাজতে হৃদিদের বাড়ি থেকে। হৃদিকেও পার্লারে নিয়ে গেছে। এত কিছুর মধ্যে শুভ্র একবারে স্বাভাবিক। ও ড্রয়িং রুমে সবাই বসে নিজের মনে ফোন টিপছে। গায়ের উপর জড়ানো একটা নর্মাল কারো শার্ট আর পরনে সাদা প্যান্ট। রিফাতের বাবা আর তুর্যের বাবা সোহান চৌধুরীর সাথে কুশল বিনিময় করে কথা বলতে থাকলেন। ইতিমধ্যে ঈশানও সেখানে হাজির হলো। তার গায়ে নীল শার্ট আর সাদা প্যান্ট। সে সোজা শুভ্রের পাশে এসে বসলো। তারপর আর চোখে শুভ্রর দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, বস, আপনার বিয়ে, আর আপনি কীভাবে তো স্বাভাবিক আছেন? শুভ্র ফোন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, সো হোয়াট, এখন কি আমি লজ্জায় রুমাল ধরে বসে থাকবো? ঈশান হালকা এসে বলল, হ্যাঁ, এটাই তো নিয়ম। শুভ নাক মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলল, ফালতু নিয়ম। এরই মধ্যে পাশে ধপাস করে বসে তুর্য। শুভ্র কাঁধে হালকা ধাক্কা মারল। তারপর একেবারে পেশাদার গায়কের মতো চোখ বুজে হাত নাচিয়ে শুভ্রকে শুনিয়ে শুনিয়ে গেয়ে উঠল, নৌশা সেজে যাবে আমার বন্ধু তোমার বাড়ি। তুর্যের শেষ লাইনটা শেষ হতে না হাতেই সোফায় আরেক পাশে বসে পড়ল রিফাত। রিফাত যেন তৈরি ছিল। শুভ্রকে খেপানোর এমন মোক্ষম সুযোগ সে হাতছাড়া করে কিভাবে? সে তুর্যের পিঠে এক চাপড় বসিয়ে তার চেয়ে দ্বিগুণ উৎসাহে আর চড়া গলায় বলল, লাইন দুটো গিয়ে উঠল। পুরো ড্রয়িং রুম তখন বন্ধুদের অট্টহাসি আর হাততালি রোল। ঈশান তখন চুপচাপ বসেছিল, কিন্তু ওদের এমন উন্মাদনা দেখে আর চুপ থাকতে পারল না। শুভ্র দিকে আর চোখে তাকিয়ে চরম দুষ্টুমি ভরা একটা হাসি দিল। তারপর বিড়ালের মতো খামচি কাটায় অঙ্গিতে নাকে হাত দিয়ে অবিকল বাসর ঘরের লাজুক কনের মতো চোখ মুখ কুঁচকে রিফাতকে টেক্কা দিয়ে খিলখিলিয়ে গেয়ে উঠল, আদর দিমো তোমারে, বসাবো নিয়া। হৃদিদের বাড়িতে গায়ে হলুদ নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। শুভ্রারা ওইখান থেকে চলে গেছে। পুরো চৌধুরী বাড়ি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। সবাই যে যার মতো তৈরি হতে ব্যস্ত। কেউ হলুদের ডালা গুছাচ্ছে, কেউ ফুলে ঝুড়ি হাতে নিয়ে এদিক সেদিক ছুটছে, আবার কেউ আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজের শ্বাসটা দেখে নিচ্ছে। তুর্য আর রিফাত দুজনেই হলুদ রঙের পাঞ্জাবি পরে নিয়েছে। দেখতে একদম জমজমাট লাগছে। ঈশানকেও অনেকবার বলা হয়েছে পাঞ্জাবি পরার জন্য, কিন্তু সে বরাবরের মতো নিজের মর্জির মালিক। সোজা সাপটা না করে দিয়েছে, নিজের পছন্দের পোশাকই পরে নিয়েছে। অন্যদিকে ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে আসে শুভ্র। বসে আছে বললেও ভুল হবে, রাগে রীতিমতো ফুটছে, বারবার বড় বড় শ্বাস নিচ্ছে। মুখটা কেমন গোমরা হয়ে আছে কেন? এখনই কাউকে কামড়ে দেবে। কারণটা খুবই সিম্পল, তাদের ফ্যামিলির নিয়ম গায়ে হলুদের দিন বর আর কনে একে অপরকে দেখতে পারবে না। আর সেই মহান নিয়মের বলি হয়ে পুরো পরিবার হৃদিদের বাড়ি চলে গেলেও শুভ্রকে রেখে গেছে বাসায়। পুরো মেজাজ তখন অলরেডি অফ। তার উপর সকাল থেকে একবারও হৃদিকে দেখতে পায়নি। মেয়েটা আজ কেমন করে সেজেছে, কি পরেছে, কতটা সুন্দর লাগছে কিছুই দেখতে পারছে না। ফোন বের করে আবার কল দিল সে, একবার, দুইবার, তিনবার, চারবার, কিন্তু কোনো লাভ হলো না। হৃদি ফোন ধরছেই না। শুভ্র চল শক্ত হয়ে এলো। ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলে মাথার চুলে হাত চালিয়ে বিরক্ত গলায় বিড়বিড় করে বলল, ওকে, ভেরি গুড, আমার ফোন ধরার টাইম নেই ম্যাডামের। আমার ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকালো। কোনো কল ব্যাক নেই, কোনো মেসেজ নেই। শুভ্র এবার দাঁত কিচিয়ে বলে, শালির বান্দি বাচ্চা, আমার ফোন ধরিস না, কাল রাতে বুঝাবো আমি কি জিনিস। এত অ্যাটিটিউড দেখাস? তোরে যদি না কাদাইয়া ছাড়ছি, আমিও সাইপান শুভ্র চৌধুরী না। কথাটা বলে আবার কল দিল। ফোনটা এবারও বাজতে থাকলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না।
শুভ্র রাগে মাথায় পেছনে ঠেকে চোখ বন্ধ করলো, অথচ রাগের আড়ালে বুকের ভেতর অন্য এক অস্থিরতা কাজ করছে। সত্যি বলতে রাগটা হৃদির উপর না, রাগটা এই কারণে যে আজ তার বউটা নিশ্চয়ই খুব সুন্দর করে সেজেছে আর সে দেখতে পারছে না, আর এই ব্যাপারটাই শুভ্রের একদম টলারেট হচ্ছে না। অন্যদিকে হৃদিকে ঘিরে রেখেছে শুভ্রা, পাখি আর মিহি। পার্লার থেকে সাজিয়ে আনার পর যেন তাকে চেনাই দায় হয়ে গেছে। পরনে হলুদ রঙের সবুজ পাড়ের শাড়ি, সারা শাড়ি জুড়ে কাঁচা গাঁদা ফুল আর টাটকা লাল গোলাপের গহনা, মাথার পিছনে নিখুঁত করে বাঁধা খোপা, তার উপর গাঢ় সবুজ ঘোমটা, চোখে টানা কাজল, ঠোঁটে হালকা রং, মুখ ভর্তি লাজুক আভা। অনেকেই বলে বেশি সাজলে সৌন্দর্য চাপা পড়ে যায়, কিন্তু সেই কথা সবার ক্ষেত্রে ঘাটে না। হৃদিকা এতটাই সুন্দর লাগছে যে আশেপাশের সব মেয়েরার মাঝেও সে আলাদা করে চোখে পড়ে যাচ্ছে, যেন গল্পের বই থেকে উঠে আসা কোনো রাজকন্যা। ওরা তো একের পর এক ছবি তুলেই যাচ্ছে, কখনো হৃদিকে দাঁড় করিয়ে, কখনো ফুলে ঝুড়ি হাতে নিয়ে, আবার কখনো হাসতে বলে। উপর থেকে একের পর এক কল করেই যাচ্ছে শুভ্র, কিন্তু শুভ্রা ইচ্ছে করেই ধরছে না। একটু জ্বালাক তার ভাইকে। পাখিও ফোন হাতে ব্যস্ত, নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। পুরো বাড়িটা সন্ধ্যার আলোয় যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। চারদিকে ঝলমলে লাইট, ফুলের সাজ, মানুষের কোলাহল, বক্সের শব্দে পুরো উঠান কাঁপছে। ছোট ছোট ছেলে মেয়েরা ইতিমধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে, কেউ গান ধরেছে, কেউ আবার তাল মেলাচ্ছে। আবার এই আনন্দের মাঝেও হৃদির মনটা কেমন যেন অস্থির। সারাটা দিন শুভ্রের সাথে একটা কথাও বলা হয়নি, ফোনটা রুমে পড়ে আছে, আর তাকে ঘিরে সবাই এমনভাবে বসে আছে যে একা হওয়ার সুযোগই মিলছে না। হৃদির মুখটা একটু গম্ভীর হতে দেখে শুভ্রা দু গাল টেনে দিয়ে বলে, ওলি আমার ভাবিটা বুঝি মন খারাপ করে বসে আছে, আমার ভাইয়ের সাথে কথা বলতে পারছে না তাই না? পাশ থেকে পাখি ছবি তুলতে তুলতেই হেসে বলল, এই যে মুখটা দেখ, একদম ধরা খেয়ে গেছে, সারাদিন কথা না বলতে পেরে অবস্থা খারাপ। হৃদির লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। মেয়ে তখন দুষ্টু হাসি দিয়ে বলে, এই শোন একটা কথা, অনেক টিকটকে ক্যাপশনে দেখছি বাসর রাতে মানে ছেলেদের শান্তির রাত আর মেয়েদের কষ্টের রাত, এইটা কি সত্যি? শুভ্রার সঙ্গে সঙ্গে মেয়ের পিঠে হালকা একটা কিল বসিয়ে বলে, চুপ কর লুচ্চে বেরি, সব কথা না গোলাতে হবে তো। মেয়ে মুখ ফুলিয়ে বলে, আমি তো শুধু প্রশ্ন করলাম। পাখি হেসে ওঠে, তোর প্রশ্নগুলো না এক নম্বরে বিপজ্জনক। তাদের কথার আশেপাশে থাকা কয়েকজন মেয়েও হেসে ওঠে, আর লজ্জায় হৃদির গাল দুটো টুকটুকে লাল হয়ে যায়। তাদের হাসাহাসির মাঝেই আবারও বেজে উঠল শুভ্রর ফোন। চারপাশে তখন গান বাজছে, মেয়েদের হাসির শব্দে পুরো ঘর মুখর। শুভ্রা অন্যমনস্ক ভঙ্গিতে ফোনটা হাতে নিল, স্ক্রিনে চোখ পড়তে ভুরু নাচিয়ে তাকালো। আবারও শুভ্র। পাশে বসে থাকা হৃদির চোখেও স্ক্রিনে গিয়ে আটকালো। মুহূর্তে তার বুকের ভেতরটা ধক করে উঠল। সারাদিন ধরে একটা কথাও বলতে পারিনি শুভ্রর সাথে। নিজের ফোনটাও রুমে পড়ে আছে। মানুষটা কতবার কল দিয়েছে কে জানে। ভাবতে বুকের ভেতর কেমন একটা অপরাধবোধ কাজ করলো। সে চুপচাপ শুভ্রার দিকে তাকিয়ে, চোখ দুটো এমনিতেই কাজলে ভরা ছিল, তার উপর সারাদিনের ক্লান্তি আর অপেক্ষায় মিশে ছলছল করে উঠেছে। কিছু বলল না, কিন্তু তার সেই অসহায় চাহনি দেখে শুভ্রা বুঝে গেল মেয়েটা শুভ্রার সাথে কথা বলতে চাইছে। শুভ্রা আর দুষ্টুমি করল না, ঠোঁট কামড়ে কলটা রিসিভ করে কানে তুলল। ওপাশ থেকে সাথে সাথে ভেসে এলো শুভ্রর ভারী গম্ভীর আর স্পষ্ট বিরক্ত কণ্ঠ, থাপ্পড় চিনিস তুই? শুভ্রা আটকে উঠল, ভাইয়া 10 বার ফোন দিছি, একবারও ধরার নাম নাই, কি করছিলি এতক্ষণ? কথাগুলো বলার সময় শুভ্র গলায় এমন একটা চাপা রাখছিল যেন সামনে পেলে সত্যি দুটো ঝাড়ি দিয়ে দিত। শুভ্র শুকনো ঢোক গিলে বলে, ইয়ে মানে ভাইয়া আসলে ছবি তুলতেছিলাম। ওপাশ থেকে সাথে সাথে উত্তর এলো, ছবি তুলতেছি তো হাত ভাঙা ছিল নাকি? ফোন ধরতে সমস্যা কোথায় ছিল? পাশে বসা পাখি মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। মিহিতে পেরা গড়াগড়ি খাওয়ার অবস্থা। এই শুভ্রা এবার মিনমিন করে বলল, সরি ভাইয়া, বাড়ি আয় আগে, তারপর তোর সরি বের করছে। গম্ভীর গলাতে কথাটি বলে শুভ্রা দিদির ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। শুভ্রা এবার প্রসঙ্গ পাল্টানোর জন্য তাড়াতাড়ি বলল, আচ্ছা ঠিক আছে, বলো কি দরকার। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শুভ্র গলা আগের চেয়েও ভারী হয়ে এলো, রিদি কোথায়? মাত্র 2টে শব্দ, কিন্তু শব্দ দুটির ভেতর সারাদিনের অপেক্ষা, বিরক্তি আর অস্থিরতা মিশেছিল।
হৃদির বুকটা আবার ধক করে উঠল। শুভ্র আবার দাঁত চেপে বলে, ওইটাকে বলো? আমার ধৈর্যের লিমিট শেষ হয়ে যাচ্ছে। সকাল থেকে কল দিতেছি, ম্যাডামের কোনো খবর নাই। ফোন রুমে রেখে ঘুরতেছে, না ইচ্ছে করে ধরতেছে না, ওইটা আমি পরে বুঝুম। একটু থেমে আবার বলে, আর শোন, আমার হাতে মার খেতে না চাইলে 5 মিনিটের মধ্যেও যেন আমাকে কল দেয়। আই অ্যাম নট জোকিং। শুভ্রার সামনে বসে থাকা হৃদির মুখটা লাল হয়ে উঠল। পাখি চোখ টিপে তার দিকে তাকালো। মিহি মুখ চেপে হাসতে হাসতে বলে, উহ, হৃদির জন্য দেখি ভাইয়ার অবস্থা পুরোই ক্রিটিক্যাল। শুভ্র কল কেটে দিল। হৃদি বুকটা কেঁপে উঠল, যেন ভেতরের অস্থিরতা আরও বেড়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির কাঁধে হাত রাখলো। তারপর হালকা গলায় বলল, যা, রুমে গিয়ে কথা বলে আয়। আমার ভাইয়াটাকে আর বেশি পাগল করিস না। চারপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা খিলখিল করে হেসে উঠল। হৃদির লজ্জায় মাথা নিচু করে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করে সে বিছানার দিকে ছুটে গেল। বালিশের নিচে রাখা ফোনটা হাতে নিতেই পাওয়ার অন করলো। পরের মতো তার চোখ থমকে গেল। স্ক্রিনে ভেসে উঠেছে 208টা মিসড কল, সবই শুভ্রর নাম্বার থেকে। হৃদির বুকটা ধক করে উঠল, আঙুল কেঁপে উঠল। মানুষটা যে সত্যি ভীষণ রেগে আছে সেটা বুঝতে আর 1 সেকেন্ডও লাগলো না। সে অনেক কষ্টে নিজেকে সামনে ফোনটা ডায়াল করলো। মাত্র 2 সেকেন্ড, তারপরে রিসিভ হয়ে গেল। যেন ওই পাশের মানুষটা শুধু এই কলটারই অপেক্ষায় ছিল। হৃদি থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে ফোনটা কানে তুলল। ওপাশে প্রথমে শুধু শ্বাসের শব্দ, ভারী গভীর অস্থির। কিছুক্ষণ দুজনই চুপ, যেন কথা নয়, একে অপরের নিঃশ্বাসে বুঝতে চাইছে। তারপর শুভ্র ধীরে গম্ভীর গলায় বলে উঠল, সারাদিন কতবার কল দিয়েছি আপনাকে। হৃদির গলা কেঁপে উঠল। সে খুব আস্তে বলে, 208টা। শুভ্র আবার বলে, আপনি কি একটিবারও কল ধরছেন? না। একটু থেমে আবার প্রশ্ন আসে, হোয়াই? হৃদির ঠোঁট ভিজিয়ে নেয়, কণ্ঠ ভাঙা ভাঙা হয়ে আসে। ফোন রুমে ছিল, আমি চিনেছিলাম, কেউ যেতে দেয়নি, সরি। ওপাশে আবার নীরবতা। তারপর শুভ্র গভীর শ্বাস নিয়ে গম্ভীর গলায় বলে উঠল, ভিডিও কল দিচ্ছে। বলে শুভ্র ফোন কেটে ভিডিও কল দিল। হৃদি নিজের মুখটা স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে সামনে গেল। ওপাশে শুভ্র ঘরের বাতিটা মৃদু জ্বলছে। শুভ্র হৃদির দিকে প্রথমে স্বাভাবিক চোখে তাকালো, কিন্তু এক মুহূর্তের মধ্যে তার চোখের মনে স্থির হয়ে এলো আর দৃষ্টিজোড়া হয়ে উঠল বিপজ্জনক রকমের নেশালো। হৃদির মাথায় গাঢ় গোলাপ আর গাঁদা ফুলের টিকলি, কানের দোল, গলায় হার আর ঠোঁটে লিপস্টিক মাখা সেই মায়াবী রূপ দেখে গলা শুকিয়ে গেল। সে ধীরে স্থির কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে, মাশাআল্লাহ, আমার বউটাকে দারুণ সুন্দর লাগছে। হৃদির লজ্জা এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। শুভ্রা গলা দিয়ে একটা খসখসে হাসির শব্দ বেরিয়ে এলো, যা হৃদির শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ের নিচে নেমে গেল। শুভ্র আগোছালো হয়ে নিজের মাথা চুলকালো, এক ঝাটকে পেছনের দিকে সরিয়ে দিয়ে বলে, ওরে আমার লাজুক বউটা দেখি আবার লজ্জাও পায়। তা ম্যাডাম, আপনি কি জানেন আপনার এই সুন্দর জামাকে ভেতর থেকে পাগল করে দিচ্ছে? বুকের ভিতর যে ঝড় তুলে দিচ্ছে, তাতে আমি পুরো এলোমেলো আর অগোছালো হয়ে যাচ্ছি। বলেই শুরু প্রচণ্ডভাবে ঘামতে শুরু করলো। তার চোখের মনি লাল হয়ে উঠল আর সেই বড় বড় নিঃশ্বাস ফেলতে। হৃদির এই রূপ দেখার পর তার নিজেকে কেমন যেন বন্য আর পাগলা পাগলা লাগছে। সে নিজেকে শার্টের কালারটা 2 আঙ্গুল দিয়ে টেনে একটু ঢিলে করে দিল এবং অস্থিরতা বারবার নিজের ঠোঁট কামড়ে ধরে ফোনের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে উত্তেজিত গলায় বলে, বউ, তোর এই সৌন্দর্য দেখার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। আই অ্যাম জাস্ট লুকিং মাই মাইন্ড, ইট ইজ ড্রাইভিং মি ক্রেজি। আর 1 সেকেন্ড যদি তুই এভাবে আমার সামনে থাকিস, তবে আমি কাল রাত পর্যন্ত ধৈর্য করতে পারবো না। আমার এই অবস্থা করার জন্য সব কাল রাতে সুদে আসলে উসুল করে নেব। বলে কলের লাইনটা কেটে গেল। হৃদি স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কী হলো, শুভ্রখান এইভাবে হুট করে কল কেটে দিল? সন্ধ্যা 7টার ফ্লাইটে উঠল নির্বাণ। বিমানে ফার্স্ট ক্লাস কেবিনে শরীরে নিয়ে চোখ বন্ধ করলো সে। আর সে যাচ্ছে, হয় কাউকে ছিনিয়ে আনতে, নয়তো কাউকে চিরতরে শেষ করে দিতে। তার জেদ চেপেছে, যে কোনো একটা করেই সে ছাড়বে। চোখ দুটো বন্ধ করে ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, আমি আসছি, নরক যন্ত্রণার জন্য রেডি থাক।
হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। নির্বাণ বিরক্ত নিয়ে চোখ খুলো। স্ক্রিনের নামটা দেখে তার চোখ শক্ত হয়ে গেল। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভয়ক্ত কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, আপনি এসেছেন, এই খবরটা গোপন রাখতে হবে। ওরা যদি কোনোভাবে জানতে পারে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। তার উপর ওর বিয়ের সময়। আপাতত কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তাড়াহুড়া করলে আপনি জিততে পারবেন না। নির্বাণ তাদের দাঁত চেপে হিসিয়ে বলে উঠল, হোগা মারা কথা বলবি না তো। আমি বাংলাদেশে প্রেম করতে যাচ্ছি না যে নাটক করব। কাউকে শান্তিতে বিশ্রাম দিচ্ছে না। পাগল ওপাশ থেকে লোকটা কাঁপা কাঁপা গলা বোঝানোর চেষ্টা করলো, স্যার আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ভুল পদক্ষেপ নিলে আপনি ধরা পড়ে যাবেন। পরিচয় তো জানেন, ও শান্ত বাঘের মতো। যখন শান্ত থাকে তখন লোকটাকে দেখাই যায় না, কিন্তু একবার খেপে গেলে পুরো শহর কেঁপে ওঠে। বড় সাহেব অনেক কষ্টে আপনাকে জেল থেকে বের করেছে। তার ধৈর্য ধরে সঠিক মুহূর্তে অপেক্ষা করতে হবে। এত ঘ্যান ঘ্যান শুনে নির্বাণ চোখের মনে আগুনের মতো জ্বলে উঠল। অস্থিরভাবে নিজের চুলের ভেতরে হাত চালিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে নির্বাণ হেসে